বর্ষার সময় ভূতের গল্প শুনতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। তবে কেমন হয় যদি এমনই বর্ষার রাতে নিজের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে। আজ তেমনই এক ভৌতিক অভিজ্ঞতার কথা বলবো, যা আমার সাথে হয়েছিল প্রায় বছর 4 আগে। তখন সবেমাত্র লেখালেখির জগতে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করেছি। এমন সময় আমার কলেজ জীবনের বন্ধু চঞ্চল আমাকে নিমন্ত্রণ জানায়। চিঠির উপরে বড় বড় করে লেখা ছিল, বন্ধু তোমায় জ্যৈষ্ঠের নিমন্ত্রণ। সাথে পেলাম একটা বিয়ের কার্ড। আগামী সপ্তাহেই ওর বিয়ে। মনে মনে ভাবলাম, বেশ কিছুদিন লেখালেখির জন্য ভালো কোনো প্লট খুঁজে পাচ্ছি না। এই সুযোগে যদি গ্রাম থেকে ঘুরে আসি তাহলে হয়তো গল্পের জন্য ভালো কোনো প্লট পাব। আবার সেই সাথে জ্যৈষ্ঠের আম কাঁঠালও খাওয়া হবে। তাছাড়া গ্রামে চঞ্চলদের বিরাট বাড়ি, থাকা খাওয়ার অসুবিধার প্রশ্নই ওঠে না। তাই আর দেরি না করে রওনা হলাম শীতলীপুর গ্রামের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে চঞ্চল আমার জন্য দাঁড়িয়ে আছে। এই বন্ধু, এই যে আমি এদিকে। দূর থেকে দেখা মাত্রই আমি চঞ্চলের দিকে এগিয়ে গেলাম। কেমন আছিস বন্ধু? হ্যাঁ, এই ভালো আছি। তোর কি খবর? এই তো চলছে আর কি। চল চল, ওইদিকে রিক্সা দাঁড় করানো আছে, যেতে যেতে কথা হবে, চল। তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, অসুবিধা কিসের? কতদিন পর আসলি রে তুই। হ্যাঁ, এবার কিন্তু তোকে 1 মাস রাখবই রাখবো। আচ্ছা, তো 1 মাসের বেশি থাকলে তাড়িয়ে দিবি না তো? যা বলেছিস। তা রে, তোর লেখালেখির কি খবর? শুনলাম এইবারের বই মেলায় নাকি তোর লেখা বই ভালোই সাড়া ফেলেছে। হ্যাঁ, চলছে আর কি। ভাবছি যে কটা দিন এখানে আছি একটা উপন্যাস শেষ করে তবে ফিরব। বেশ বেশ, তোর যে কদিন ইচ্ছা থাকবি, আশা করি তোর কোনো অসুবিধে হবে না। কথা বলতে বলতেই চঞ্চলদের বাড়ি চলে আসলাম। তোর জন্য নিচতলায় একটা রুম গুছিয়ে রেখেছি, এখন ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি ওই তোর খাবারের ব্যবস্থা করছি। যদি কিছু মনে না করিস একটা কথা বলি। আরে হ্যাঁ হ্যাঁ, বল না। বলছি, দোতলায় যদি আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতিস। ইয়ে না, মানে দোতলায় তো হবে না। কেন বলতো? কোনো সমস্যা আছে নাকি? সমস্যা বলতে আসলে ওই দোতলায় কেউ থাকে না তো, তুই একা ওখানে থাকতে পারবি না। ঠিক আছে, যদি বেশি সমস্যা হয় তাহলে দরকার নেই, ছেড়ে দে। তুই এত করে বলছিস। আচ্ছা চল তাহলে, তোকে বরং ওই দোতলায় একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। দোতলায় গিয়ে সিঁড়ির পাশের একটা ঘরে প্রবেশ করলাম। ঘরটা ছোটখাটো, সাজানো গোছানো। আসবাবপত্র বলতে ওই সামান্য কিছু রাখা আছে। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো, মানে তুই এত করে বললি তাই ব্যবস্থা করলাম আর কি। এখানে কাউকেই থাকতে দেওয়া হয় না, এমনকি বাড়ির লোকজনেও বিশেষ প্রয়োজন ছাড়া দোতলায় ওঠে না। আমি কথাগুলোই খুব একটা গুরুত্ব দিলাম না, হয়তো কোনো সমস্যা আছে। যাই হোক, অত ভেবে কাজ নেই। আর একটা কথা, রাত বিরেতে বা যে কোনো দরকার পড়লে নিচে গিয়ে আমাকে ডাক দিস, কিন্তু কখনোই ওই কোণের দিকের ঘরগুলোতে যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে, ওদিকে না হয় যাব না। দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়েছিলাম। ট্রেনে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই বুকটা কেমন জ্বালা পোড়া করছে, মনে হয় অ্যাসিডিটির কারণে। তাই ব্যাগ থেকে অ্যাসিডিটির ওষুধ খুঁজে বের করলাম। ওষুধ খুঁজতে যেয়ে ব্যাগের সব জামা কাপড় বিছানার চারিদিকে এলোমেলো করে ফেলেছি।
এখন আর এসব ঠিক করতে মন চাইছে না। বিকেল হয়ে গেছে, বাইরে থেকে বরং একটু ঘুরে আসি, বাড়ি ফিরে তারপর না হয় কাপড় গুছিয়ে রাখবো। নিচে নেমে দেখলাম চঞ্চল ডেকোরেটরের লোকের সাথে কথা বলছে। এখন ওর নানান কাজে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, তাই ওকে আর বিরক্ত না করে ভাবলাম এই পড়ন্ত বিকেলে একাই গ্রামটা ঘুরে দেখি। আকাশে মেঘ করেছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে, তাই খুব বেশি দূরে যাওয়া যাবে না। কদিন ধরে যে প্রচন্ড গরম পড়েছে, বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফিরবে। অবশ্য শহরের তুলনায় গাছপালায় ঘেরা গ্রামে গরমের তীব্রতা অনেকটা কম। বলতে গেলে এখানকার খোলামেলা সবুজ প্রকৃতি আর মনোরম বাতাসে মনটা জুড়িয়ে যায়। শহরের ওই আবদ্ধ ঘরের থেকে এমন পরিবেশ অনেক ভালো। বেশ কিছুটা পথ হাঁটার পর দেখলাম একটা চায়ের দোকান। সেখানে কয়েকজন বসে গল্প করছে। আমিও দোকানে গিয়ে বসলাম। আমাকে নতুন দেখে সবাই আগ্রহী হয়ে উঠল। আমি আমার পরিচয় ওনাদের বললাম। ও আচ্ছা, তুমি তাহলে চঞ্চলের বন্ধু? বেশ বেশ। এই দুলাল, ওকে ভালো করে এক কাপ চা বানিয়ে দাও তো। আর কি খাবে বলো বাবা? আরে না না, এক কাপ চা হলেই যথেষ্ট। আপনারা গ্রামের মানুষ সত্যিই খুব আন্তরিক। হঠাৎ প্রচন্ড এক মেঘের গর্জনের সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বাড়ি ফিরবো কি করে? বৃষ্টি না থামলে আপনি আমার ছাতাটা নিয়েছেন, পরে আমি চঞ্চলদার বাড়ি থেকে নিয়ে আসবো। যাক, ভালোই হলো। গ্রামের সবার ফসল কেটে ঘরে তোলা শেষ। এখন বৃষ্টি হলে আর ফসল নষ্ট হওয়ার ভয় নেই। বলছি কবরেজ কাকু, এমন সময় তোমার মুখ থেকে একখানা ভূতের গল্প শুনতে খুব মন যাচ্ছে, শোনাবে গো? বাহ, বৃষ্টির সময় ভূতের গল্প হলে সত্যি একদম জমে যাবে। তোমরা সবাই বলছো যখন, তাহলে আমি তোমাদের একটা ভূতের গল্প বলি। শোনো, তোমরা তো জানো আমি পেশায় কবিরাজ। আর আশেপাশে 3 গ্রামে হাসপাতাল তো দূরের কথা, একটা ডাক্তার অবধি নেই। তাই গ্রামে কোনো রোগী বেশি অসুস্থ হলেই আমার ডাক পড়ে। তেমনি একদিন বেশ রাত করে রোগী দেখে ফিরছিলাম। তখন কটা হবে, রাত 12টা-1টা বাজে। এখন ছিল শীতকাল। কনকনে শীতের মধ্যে দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। সাইকেলের সামনে ছিল একটা হ্যারিকেন জ্বালানো। হ্যারিকেনের মৃদু আলোয় জমাট বাঁধা কুয়াশা ভেদ করে ধীরে ধীরে সামনে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই দেখলাম রাস্তার মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। আচমকা এমন রাস্তার সামনে কাউকে দেখে আমি সাইকেলটা থামালাম। এই কে রে, এইভাবে কেউ পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে? বলি, এই কুয়াশার মধ্যে দেখতে না পেয়ে একটা বিপদও তো হতে পারত। কবরেজ মশাই, আমি বিটকু, চিনতে পারছেন না? বিটকু? হতচ্ছাড়া বিটকু, এত রাতে এখানে কি করছিস? বলছি, কাল সকালে আমার বাড়িতে যেতে পারবে? কাল? কেন রে, তো কি হয়েছে? আর বলো না, বড্ড অসুখে ভুগছি। কাশি তো কোনোভাবেই থামছে না। কাল সকালে একটু আসো না আমার বাড়িতে। তোর তো 3 কুলে কেউ নেই। একা পড়ে থেকে যদি সারাদিন ওই বিড়ি ফুঁকিস, তাহলে কাশি তোর হবে না তো কি আমার হবে রে মরকাট? আহা, এত কথা বলার সময় আমার হাতে নেই।
যা বলছি শোনো, কাল একটু আসো আমার বাড়িতে, অন্য একটা সমস্যা হয়েছে। সমস্যা? তুই কি সমস্যা সে কথা এখন বললেই তো হয় রে বাবু। সমস্যার কথা আর কি বলবো বলো, এই দেখো না, গলা থেকে শুধু রক্ত ঝরেই যাচ্ছে, বন্ধ হওয়ার কোনো নামই নেই। কি করা যায় বলো তো? কথা বলতে বলতেই দেখলাম যেন মাটির খেলনার মতো বিটকুর মাথাটা খুলে নিচে পড়ে গেল, গলা দিয়ে অঝরে রক্ত ঝরছে। চোখের সামনে সব কি দেখছি আমি? কি হচ্ছে এসব? কি হচ্ছে? বললাম না, গলা দিয়ে রক্ত পড়া বন্ধই হচ্ছে না। দেখো না কি হয়েছে আমার, দেখো না কবিরাজ মশাই। বিটকু যে আর বেঁচে নেই তা বুঝতে আমার আর বাকি রইল না। দ্রুত ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসলাম। পিছন থেকে বিটকু বলতে লাগলো, তিনকুলে আমার কেউ নেই, কাল সকালে সবাইকে নিয়ে এসো আমার বাড়িতে। আমি আর কোনো কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। সাইকেল চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি। পরদিন গ্রামের কয়েকজনকে নিয়ে ওর বাড়িতে গিয়ে দেখলাম বিটকুর নিথর দেহটা পড়ে আছে ওর ছোট্ট কুঁড়ে ঘরে। তারপর কি হয়েছিল? তারপর আর কি, আমরা গ্রামের কয়েকজন মিলে ওর শেষকৃত্যের কাজটা করলাম। সত্যি বেশ গা ছমছমে ঘটনা। এই জীবন দশায় এমন আরো কত কি দেখলাম। যাই হোক, তা বাবা তুমি কতদিন আছো এখানে? আছি আপাতত কয়েকদিন। বৃষ্টিটা থেমেছে বোধহয়, সন্ধেও হয়ে এলো। যাই, আমি এখন উঠি। হ্যাঁ, আপনি আমার ছাতাটা নিয়ে যান, এই সময় বৃষ্টি বেশি ভালো না, ভিজলে জ্বরে পড়বেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর ছাতা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সবার সাথে গল্প গুজবে সময়টা ভালোই কাটলো। একবারও মনে হয়নি আমি এখানে নতুন এসেছি। আসলে গ্রামের মানুষরা সহজেই সবাইকে আপন করে নেয়। মনে হয় এখানে দিনগুলো বেশ ভালোই কাটবে। মাঝ পথে হঠাৎ করে দেখি চঞ্চল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, এমন না বলে কয়ে তুই কোথায় গেছিলিস বল দেখি? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, তাই ওই ছাতি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি একদম ঠিক আছি, সামনে ওই দুলালের চায়ের দোকানে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, চল চল। বাড়ি যাওয়ার পর চঞ্চল আমাকে একটা হ্যারিকেন দিল। এখানে প্রচুর লোডশেডিং হয়, তাই হ্যারিকেনটা নিয়ে আমি আমার ঘরে গেলাম। তবে ঘরের দরজা খুলে আমি চমকে উঠলাম। দেখলাম সব জিনিসপত্র গোছানো, খাটের উপর অগোছালো জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে ব্যাগে রাখা আছে। কিন্তু এটা করলোটা কে? হয়তো বাড়ির কেউ ঘর গোছাতে এসে তখন আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে। কিন্তু অচেনা মানুষ ব্যাগে হাত দিয়েছে ভাবতেই কেমন একটা অস্বস্তি লাগলো আমার। কিন্তু কি আর করা যায়, কিছু বলতে গেলে আবার কি না কি মনে করে তারও ঠিক নেই। এরপর থেকে সাবধানে থাকতে হবে। গ্রামের দিকে রাতে সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। আমিও রাতের খাওয়া সেরে বিছানায় এসে শুয়েছিলাম। তবে আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘের গর্জন। কতক্ষণ শুয়ে আছি তা ঠিক মনে নেই। বাইরে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই সাথে মনে হলো বারান্দা দিয়ে কেউ যেন দৌড়ে গেল অন্যদিকে।
মনে হয় দোতলায় কেউ এসেছে, কিন্তু এত রাতে কে এলো? কোনো সমস্যা হয়নি তো? কৌতূহলের বশে দরজা খুলে বাইরে আসলাম, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। খালি বারান্দায় আমি একা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে ওই কোণার ঘরটায় কেউ আছে। হাঁটতে হাঁটতে বারান্দার একদম শেষে চলে আসলাম। ঘরের একটা জানলা হালকা খোলা, সেখান থেকে শোনা যাচ্ছে কে যেন কথা বলছে। চঞ্চল যে বলেছিল এখানে কেউ থাকে না, তাহলে কে কথা বলছে? জানলাটা পুরো খুলে দেখার চেষ্টা করতে চমকে উঠলাম। দেখলাম ঘরের মধ্যে একটা নরকঙ্কাল কথা বলছে। বিদ্যুতের ঝলকানিতে নরকঙ্কালটা স্পষ্ট হয়ে উঠল। রাতের খাবার এত দেরি করে খেলে ওষুধ কখন খাবেন বলুন তো? এমনিতেই এক গাদা অসুখ বাঁধিয়ে বসে আছেন, সময় মতন না খেলে ওষুধে কি কাজ করবে? ভয়ে আমি চিৎকার করতে করতে নিচ তলায় চলে আসলাম। আমার চিৎকার শুনে চঞ্চল বাইরে বেরিয়ে আসলো। কিরে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু খুলে বললাম। তোকে তো আগেই বলেছিলাম রে, দোতলায় সমস্যা আছে। আসলে তুই যাকে দেখেছিস ও হলো জগাই, আমার দাদার বিশ্বস্ত কাজের লোক ছিল। ও দোতলায় আমার দাদার সাথেই থাকতো। বলতে গেলে মৃত্যুর আগে পর্যন্ত এ বাড়িতেই কাজ করেছিল। তবে হঠাৎ একদিন রাতের বেলায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়, মাথায় প্রচণ্ড আঘাত লাগায়, ওখানেই ও মরে যায়। তবে এখনো মাঝে মাঝে দোতলায় জগাইয়ের অশরীরী অস্তিত্ব বোঝা যায়। চঞ্চলের বাড়িতে আমার খুব বেশি দিন থাকা হলো না। ওর বিয়ের পরই আমি ওখান থেকে চলে আসি। তবে সেই জ্যৈষ্ঠ মাসের বর্ষা রাতের কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে। মানুষ অভ্যাসের দাস, তাই হয়তো অস্বাভাবিকভাবে মারা গেলেও অনেকের অস্তিত্ব তার অতীতের অভ্যাসটাই পালন করে যায়। বাবু, ও বাবু, আপনার সুগারের ওষুধটা